আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন 15,33,000 জন, প্রবাসীর সংখ্যা 7,67,000। জাপানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত, থাইল্যান্ডের সংসদের সাথে হয়েছে সংবিধানের গণভোট। টি-20 বিশ্বকাপের রেকর্ড গড়ে জিতেছে নিউজিল্যান্ড, 5 উইকেটে হেরে গেছে আফগানিস্তান। এবারে বিস্তারিত। পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন দেশের মানুষ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,000-এর বেশি নাগরিক। এর মধ্যে প্রবাসীর সংখ্যা প্রায় 7,67,000। বাকিরা ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকুরিজীবী ও কারাবন্দী। পোস্টাল ভোট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বেশ আলোচনায় পোস্টাল ভোট। এটি এমন এক পদ্ধতি যেখানে ভোটার সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে ডাকযোগে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পোস্টাল ভোট এসেছে সৌদি আরব থেকে, যা প্রায় 2 লাখ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গত বছরের 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য ভোটারদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হয়। 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর প্রবাসীদের জন্য, আর 21 জানুয়ারি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দেশের ভেতরে অ্যাপে নিবন্ধিত ভোটারদের কাছে ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠায় ইসি, যেখানে নিবন্ধিত সব দল স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ও না ভোটের চিহ্ন সহ 119টি প্রতীক স্থান পায়। পোস্টাল ব্যালটে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করে ভোটাররা নিজ নিজ আসনে প্রার্থীদের নাম জেনে ভোট দিতে পারেন। প্রবাসীরা প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে ব্যালট পেলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রার্থী চূড়ান্ত হওয়ার পর। কথা ছিল 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে আমরা প্রার্থী প্রতীকের যে সংখ্যা সম্পর্ক সেটা অ্যাপে দেখাই দিব। সো আমরা 21-এর জায়গায় 22-এ দেখাতে পেরেছি 22 তারিখ থেকে। সো আগের থেকেই প্রসেসটা ছিল নির্ধারিত প্রসেস যে উনি অ্যাপে ওনার প্রার্থী প্রতীকটা দেখবেন, দেখে এই ব্যালট পেপার সেখানে টিক বা ক্রস দিবেন। পছন্দের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়া শেষ করে ব্যালট খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্ট বক্সে জমা দেন ভোটাররা। বিদেশ থেকে ব্যালট দেশে পৌঁছতে 20 দিনের মতো সময় লাগে। আধুনিক প্রযুক্তির এই ব্যালটে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকায় কোন ব্যালট কোথায় আছে সেটি ভোটার যেমন জানতে পারেন, তেমনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসও জানতে পারে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট গণনা হলেও পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে যাবে না। গণনা হবে 300 আসনে নিযুক্ত 69 জন রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে। ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ নাই, কারণ ভোট কেন্দ্রে বাংলাদেশে এতগুলো ভোট কেন্দ্রে, এটা আবার যে আমাদের তো এটা তো অনলাইন সিস্টেম, তখন দিতে হবে ভোট কেন্দ্রে। সো এটা ফিজিবল ছিল না, দ্যাট ইজ ওয়াই কমিশন এটাকে সেন্ট্রালি নিয়ে আসছে। গণনার সময় ওখানে কিন্তু প্রার্থীর প্রতিনিধি, রাজনৈতিক দলের এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক সবাই থাকবেন। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছলে তা বাতিল বলে গণ্য হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে ঢাকার 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বর থেকে গণসংযোগ শুরু করেছেন তিনি। এ সময় তারেক রহমান রাজধানীতে 40টি খেলার মাঠ করা সহ নানা প্রতিশ্রুতি দেন। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠ, ঢাকা 15 আসনে মিরপুর 10 গোল চত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট এলাকায় জনসংযোগ করেন বিএনপি চেয়ারম্যান। এখন ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠের পথসভায় অংশ নিয়েছেন তিনি। ঢাকা 11 আসনে বাড্ডায় সাতারকুলের সান ভ্যালি মাঠে নির্বাচনী পথসভার মাধ্যমে আজকের গণসংযোগ শেষ করবেন তারেক রহমান। নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন 12 তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে। আমরা দেখছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। সবশেষ তথ্য জানবো তার কাছে। স্বস্তিকা, তারেক রহমান এখন পর্যন্ত কয়টি পথসভায় অংশ নিয়েছেন, সেখানে তিনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন, বিস্তারিত জানাবেন। পথে পথে যে নির্বাচনী জনসমাবেশ বা জনসংযোগ হয়েছে ঢাকার বাইরে জনসংযোগের পর আজ রাজধানীতে শুরু করেছে এবং ইতিমধ্যেই উনি 4টি জনসংযোগ শেষ করে ফেলেছেন এবং কিছু সময়ের মধ্যেই ঢাকার এই যে 13 আসনের যে প্রার্থী রয়েছে ববি হাজ্জাজ এবং তার যে নির্বাচনী এলাকা রয়েছে সেই এলাকাতেই কিন্তু তিনি আসবেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইবেন এবং যার কারণে কিন্তু শ্যামলী যে ক্লাব মাঠ রয়েছে ক্লাব মাঠটিতে কিন্তু আয়োজনটি করা হয়েছে এবং এই ক্লাব মাঠটিতে কিন্তু ঠিক নির্দিষ্ট সময়ের আগেই এই মাঠটি আসলে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং ঠিক এর আগে যতগুলো জনসংযোগ উনি করেছেন সব জায়গায় কিন্তু উনি রাজধানী বাসীর যত সমস্যা রয়েছে সমস্যাগুলো সমাধানে তিনি চেষ্টা করবেন ক্ষমতায় এলে সেই দিকটি কিন্তু বারবার তুলে ধরেছেন এবং যে বিষয়গুলোর মধ্যে কিন্তু তিনি বারবার আসলে বলার চেষ্টা করেছেন যে রাজধানীর যে জলাবদ্ধতা রয়েছে সেই জলাবদ্ধতা দূরীকরণে বিএনপি ক্ষমতায় আছে, খাল খননের যে বিষয়টি রয়েছে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে সেই কাজটা শুরু করবে। পাশাপাশি রাজধানীবাসীর নারী সহ শহরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে যার কারণে মানুষ ঘর থেকে বের হতে একটু সমস্যা হয়, সেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুষ্ঠুভাবে থাকে এবং মানুষ যাতে নিরাপদে ঘর থেকে বের হতে পারে সেই জায়গাটির কথা কিন্তু তিনি যতগুলো নির্বাচনী জনসংযোগে আজকে যোগদান করেছেন সব জায়গায় কিন্তু বলেছেন এবং ঢাকার যে শিশুরা রয়েছে তাদের জন্য খেলার মাঠের কথা কিন্তু তিনি বলেছেন যে সেখানে কিন্তু বারবার করে উল্লেখ করেছেন যে তারা যাতে মোবাইলে আসক্ত না হয়ে যায় এই জন্য তারা যাতে খেলার মাঠ পায় সেই জায়গাটিতে কিন্তু বারবার বলেছেন যে ঢাকার ভেতরে 40টি যে খেলার মাঠ রয়েছে ঢাকা শহরে সেই খেলার মাঠে তিনি করবেন বিএনপি ক্ষমতায় আছে এবং তার সাথে কিন্তু উনি মিরপুর 15 আসনে যখন তিনি গিয়েছেন নির্বাচনী জনসভায় সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই যে মিরপুর কেন্দ্রিক যে একটু যানজট বা শহরের যে যানজট রয়েছে এই যানজট কমানোর জন্য কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আছে তিনি মিরপুরে 300 ফিট সড়কের যে বাস্তবায়ন করা যায় যে ব্যবস্থা করা যায় সেই জায়গাটিতে বিএনপি কাজ করবে। এর পাশাপাশি শ্যামলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। অনেক মজলুম 2024 সালের 5ই আগস্টের পর জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলছে, অথচ ওই দল 59 জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার সকালে বাড্ডায় তার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এতে জামায়াত ইসলামের আমির সহ 11 দলীয় জোটের নেতারা অংশ নেন। এ সময় 11 দলীয় জোটের নেতারা বলেন, 12 ফেব্রুয়ারি মানুষ নতুন বাংলাদেশ গড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণখেলাপিদেরকে পরাজিত করবার। প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির বলেন, দেশের মানুষ চাঁদাবাজ ও জুলুমবাজদের হাত থেকে মুক্তি চায়। জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যেখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। দুর্নীতি নির্মূলের কথা বলে যারা ভোটের প্রচার চালাচ্ছেন তারা ঋণখেলাপিদের প্রশ্রয় দিচ্ছেন বলে দাবি করেন এই নেতা। একটা দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন।
ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেশায়ও হাসবে। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁঠে গাঁঠে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ক্ষমতায় গেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াতের আমির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, ফলে অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা। শনিবার সংবাদ সম্মেলনে তারা জানান, এবার বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করেছিল, কিন্তু দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়ায় আবারও অনির্দিষ্টকাল কাজ বন্ধ রাখার ঘোষণা দেন তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ব এশিয়ার 2 দেশ জাপান ও থাইল্যান্ডে আজ রোববার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে থাইল্যান্ডে ভোট গ্রহণের পাশাপাশি একই দিনে সংবিধান নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের স্থানীয় সময় রোববার সকাল 8টা থেকে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয় এবং বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে 50টির বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও সরকার গঠনের লড়াই হয়েছে 3টি দল, পিপলস পার্টি, ভুমজাই থাই পার্টি ও ফেউ থাই পার্টির মধ্যে। প্রগতিশীল পিপলস পার্টি জরিপে এগিয়ে রয়েছে। অন্যদিকে জাপানের জাতীয় নির্বাচনে সংসদের নিম্নকক্ষের 465 আসনের জন্য 1284 প্রার্থী লড়াই করছেন। গত 23 জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। আজ থেকে চলতি বছরের হজ মৌসুমের জন্য ভিসা দেয়া শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় 7,50,000 হজ যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশ থেকে সরাসরি 30,000 হজ যাত্রী হজ প্যাকেজ বুক করেছেন বলে জানানো হয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। দীপ্ত সন্ধ্যা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন 15,33,000 জন, প্রবাসীর সংখ্যা 7,67,000। জাপানের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত, থাইল্যান্ডের সংসদের সাথে হয়েছে সংবিধানের গণভোট। টি-20 বিশ্বকাপের রেকর্ড গড়ে জিতেছে নিউজিল্যান্ড, 5 উইকেটে হেরে গেছে আফগানিস্তান। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।